আসসালামু আলাইকুম। আমরা একদম নগ্ন বিদ্যুৎ এবং আবৃত বিদ্যুৎ চ্যাপ্টারের একদম শেষে পৌঁছে গেছি। আমরা আজকে পড়ব হচ্ছে পুষ্প সংকেত সম্পর্কে। পুষ্প সংকেত আসলে কি? একটা পুষ্পের মধ্যে তার স্তবকগুলা, একটা পুষ্পের আমরা কয়টা স্তবক জানি? একটা পুষ্পের হচ্ছে আমার ৪ টা স্তবক। এই ৪ টা স্তবকগুলা কিভাবে আছে এবং কি ওই পুষ্পটার কি লিঙ্গ? আর গর্ভপত্রগুলা কিভাবে আছে, সমসংযোগ নাকি অসম সংযোগ, এই সবগুলা যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় পুষ্প সংকেত। এটা আমাদের ক নাম্বারের কোশ্চেনে সিকিউতে আসে। এখন এখানে দেখো জবা আর ধান লেখা আছে। জবার আর ধানের আমি কিছু সংকেতের মতো করে লিখেছি। এখন এগুলো আগে বুঝতে হবে। মনে করো কোনো ফুল যদি আমার উভলিঙ্গ হয়, উভলিঙ্গ হয়, আমরা জানি মানে পুরুষ বোঝাতে আমরা একটা চিহ্ন ব্যবহার করি, সেটা হচ্ছে আমার এই যে এই চিহ্ন। আর যদি স্ত্রী হয় তাহলে আমরা ইউজ করি হচ্ছে এরকম একটা চিহ্ন। তাহলে উভলিঙ্গ যদি হয় তার মানে তার মধ্যে আমার দুটো চিহ্ন কিন্তু থাকবে। এটা হচ্ছে আমার উভলিঙ্গ ফুল। আর যদি একটা আমরা প্রতিসম ফুলের মধ্যে পড়েছিলাম যে বহু প্রতিসম ফুলটা কিরকম হয়, যখন একটা ফুলকে যদি আমি কাটি কেন্দ্র বরাবর যদি অনেকগুলো সমান অংশে ভাগ করা যায় তাহলে তাকে আমি বলবো হচ্ছে বহু প্রতিসম পুষ্প। তাহলে বহু প্রতিসম পুষ্প চিহ্ন কিরকম? এরকম হবে। তাহলে দেখো অনেকগুলা সমান অংশে ভাগ করা যায় বহু প্রতিসম পুষ্পকে। আবার যদি এক প্রতিসম পুষ্প হয় তাহলে কি আমি শুধু কেন্দ্র বরাবর একবার কেটে সমান দুটো অংশে ভাগ হবে। তাহলে দেখো এই পোর্শন আর এই পোর্শন সমান দুটো অংশে ভাগ হবে। এটা হচ্ছে আমার এক প্রতিসম পুষ্পের ক্ষেত্রে। আর যখন মঞ্জুরি পত্র কি আমার মঞ্জুরি পত্র, তাহলে আমার মপ। আর হচ্ছে উপমঞ্জুরি পত্রতে আমি পদে মনে রাখতে হচ্ছে উপমঞ্জুরি পত্র। তারপরে যদি গড়পত্রগুলো একসাথে যুক্ত থাকে তাহলে কি রকম হবে? তাহলে হচ্ছে আমি ব্র্যাকেটের ভিতরে সবগুলোকে একসাথে নিয়ে আসবো। গর্ভপত্র হতে পারে, পুংকেশর হতে পারে, যেগুলো যুক্ত অবস্থায় থাকবে। আর যদি আমার কোনো সংখ্যা প্রকাশ করতে হয়, সংখ্যাগুলো আমরা নিচে, যেমন আমরা যদি মনে করি আমার 3টা পুংকেশর আছে, তাহলে আমি নিচে এখানে ছোট করে 3টা পুংকেশর লিখবো। এভাবে আমি ছোট 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 করে লিখবো। আবার আমি যদি বলি অসংখ্য আছে তাহলে আমি এটা মানে ইনফিনিটি চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। এইভাবে ছোট ছোট চিহ্ন দ্বারা আমাদের পুষ্প সংকেতগুলো প্রকাশ করা হয়। সো চলো আমরা জবা ফুলের ক্ষেত্রে দেখি। এখানে প্রথম যে চিহ্নটা আছে, এটা দেখে বোঝা যাচ্ছে যে ফুলটা কি আমার বহু প্রতিসম। তাহলে আমি জবা ফুলকে কি বলতে পারি? জবা ফুলের যদি এই ধরনের একটা পুষ্প সংকেত আমার দেওয়া থাকবে, আমার এটাকে বুঝায় লিখতে হবে, বা আমার এমসিকিউতে দেওয়া থাকবে, আমার ওইটা বুঝায় বলতে হবে যেখানে কি লেখা আছে, আমার কি চাইছে এখানে। সো যদি জবা ফুলের ক্ষেত্রে আমি বলি, জবা ফুলের এই চিহ্ন দ্বারা বোঝা যাচ্ছে যে এখানে আমার কি বহু প্রতিসম পুষ্প। আবার আগে কিন্তু কোনো মঞ্জুরি পত্র বা উপমঞ্জুরি পত্র দেওয়া নাই, মানে এখানে দেখো ধানের ক্ষেত্রে কিন্তু মঞ্জুরি পত্র উপমঞ্জুরি পত্র দেওয়া আছে। সো এখানে কিন্তু এগুলা দেওয়া নাই। তার মানে কি জবা ফুলে আমার উপমঞ্জুরি পত্র মঞ্জুরি পত্র নাই। আর এই যে চিহ্নটা কি বললাম, এটা হচ্ছে আমার উভলিঙ্গ ফুলের চিহ্ন। তাহলে এটা কি উভলিঙ্গ। আর যদি এই যে এটা উবৃ, আমরা কি বলছি বৃত্তি। বৃত্তি মানে কি? বৃত্তির চিহ্ন হচ্ছে এটা। আর যদি উপবৃত্তি হয় তাহলে হচ্ছে সাথে আমার উ যুক্ত হবে। তাহলে এই যে উপবৃত্তির মধ্যে দেখো একটা একটা চিহ্ন আছে সাথে 5 দেওয়া, তার মানে কি আমার উপবৃত্তি কি 5টা উপবৃত্তি আছে। 5টা উপবৃত্তি, উপবৃত্তি যদি 5টা হয় তাহলে দেখো এখানে কি আমার কোনো ধরনের ব্র্যাকেট নেই। ব্র্যাকেট ছাড়া যদি এমনি সংখ্যা ব্যবহৃত হয় তাহলে এটা কি বলবো আমি? মুক্ত। তার মানে উপবৃত্তি গুলো কি আছে? মুক্ত অবস্থায় আছে। আর দেখো বৃত্তির ক্ষেত্রে, দেখো বৃত্তির ক্ষেত্রে কিন্তু 5টাকে একটা ব্র্যাকেটের মধ্যে আছে। তার মানে কি বৃত্তিগুলা পরস্পর সংযুক্ত। তারপরে দেখো আবার এই যে আমার এখানে দেখো এই দ্বারা কি আমার দলমন্ডল, তার মানে দলমন্ডলের পাপড়ি কয়টা আমার? 5টা। 5টা পাপড়ি মানে দল কয়টা আমার? 5। 5টা দল। আর হচ্ছে এখানে দলগুলা কি কোনো ধরনের ব্র্যাকেট বিহীন, তার মানে কি আমার মুক্ত। এখানে দলগুলা মানে পাপড়িগুলা মুক্ত অবস্থায় আছে। আবার দেখো এখানে কি আছে? সাথে আমার কি পুং আছে, পুংকেশর। আর হচ্ছে পুংকেশরের মধ্যে কি আমার ইনফিনিটির ভিতরে আছে, ইনফিনিটি আছে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে। তাহলে কি পুং স্তবক বা পুংকেশর কয়টা আমার? পুংকেশর হচ্ছে আমার অসংখ্য। অসংখ্য পুংকেশর। এখন অসংখ্য পুংকেশর যে আছে এখানে আমার একটা জিনিস খেয়াল করো, এই যে অসংখ্য পুংকেশরের মধ্যে আরেকটা দলের সাথে কিন্তু আমার উপরে একটা দেখো একটা সমচিহ্ন চিহ্ন আছে। তার মানে কি আমরা জানি যে
আমরা আগেও পড়েছি যে জবা ফুলের মধ্যে পুংকেশর গুলা কি দললগ্ন, মানে কি দললগ্ন পুংকেশর পাওয়া যায়, দলের সাথে লগ্ন থাকে, দললগ্ন পুংকেশর, দললগ্ন পুংকেশর পাওয়া যায় হচ্ছে জবা ফুলের মধ্যে। আবার একটা জিনিস খেয়াল করো, এখানে যে এই চিহ্নটা, এটা কিন্তু আমরা আগেও পড়ছি, যখন আমরা গর্ভপাত পুষ্প আলোচনা করেছি তখন কিন্তু পড়ছি। তার মানে কি এটা কি আমার, এটা হচ্ছে একটা গর্ভপাত পুষ্প, এটা কি গর্ভপাত পুষ্প। আর কি তার মানে এখানে কি গর্ভাশয়, এটা কি অধিগর্ভ, গর্ভাশয় সবার উপরে অবস্থিত, যেটা আমরা আগে আলোচনা করেছি, অধিগর্ভ। আর এখানে যে পাঁচ, এই যে পাঁচটা কি ব্র্যাকেটের ভিতরে, তাহলে কি আমার এখানে গর্ভপত্র, এই যে গর্ভাশয়টা, এই যে গর্ভাশয়, এই গর্ভাশয় কি আমার গর্ভপত্র, কি পাঁচটা গর্ভপত্র, আর তারা কি পরস্পর সংযুক্ত। এই হচ্ছে আমার একটা জবা ফুলের পুষ্প সংকেত দেখে আমি কিভাবে চিহ্নিত করবো জবা ফুলটা কি বুঝিয়েছে। শুধু জবা ফুল না, এখানে বিভিন্ন ভাবে অন্য ফুল থাকতে পারে, জাস্ট আমাদের সংকেত দেখে আইডেন্টিফাই করতে হবে যে এখানে প্রত্যেকটা স্তবক কিভাবে আছে। ধানের ক্ষেত্রে দেখো মপ মানে কি আমার মঞ্জুরি পত্র বিদ্যমান, উপমঞ্জুরি পত্র বিদ্যমান। আর এই যে চিহ্নটা, এই চিহ্নটা দেখো আমি কিন্তু আগে এখানে যদি আমার বৃত্তের মধ্যে থাকতো, মানে কি সমান অংশে ভাগ হয়েছে বহুপতি সম, তার মানে এখানে পুষ্পর নাম এক প্রতি সম, আর এখানেও পুষ্পটাকে আমার উভলিঙ্গ। আর এই যে পু টু, পু মানে হচ্ছে আমরা কি একটা জিনিস পড়ছিলাম, আমরা পড়ছিলাম একটা হচ্ছে পুষ্পপুট, পুষ্পপুট যেটা আমার পয়সিয়া গোত্রের বৈশিষ্ট্য, আর হচ্ছে ধান হচ্ছে পয়সিয়া গোত্রে। তার মানে আমার এখানে পুষ্পপুটের অংশ কি ছিল, টেপাল, তার মানে দুইটা টেপাল আছে, বা পুষ্পপুট হচ্ছে, পুষ্পপুটের সদস্য সংখ্যা হচ্ছে 2। এখন দেখো পুংকেশর, পুংকেশরটা একটু খেয়াল করো, এখানে দেখো দলের সাথে কিন্তু যুক্ত নাই, পুংকেশরটা কি আছে 3+3, মানে কি আমার এখানে এক আবর্ত, এখানে আরেক আবর্ত, মানে পুংকেশর গুলা হচ্ছে আমার 6, মোট পুংকেশরের সংখ্যা হচ্ছে 6টা, আর হচ্ছে কি দুই আবর্তে সজ্জিত। আর এখানে দেখো এই সেম জিনিস কিন্তু আগেরটার মতো আছে, এখানেও কিন্তু ফুলটা কি আমার অধিগর্ভ গর্ভাশয়, অধিগর্ভ গর্ভাশয়, আর তার কি আছে এখানে, এখানে কিন্তু গর্ভপত্রগুলা পরস্পর মুক্ত। এই হচ্ছে আমাদের পুষ্প সংকেত গুলো হচ্ছে এরকম থাকে। আর দেখো মাঝখানে একটা কথা আছে আমার পুষ্প প্রতীক, পুষ্প প্রতীক হচ্ছে এই যে আমার মাতৃ অক্ষটা থাকে, এই যে এখানে মাতৃ অক্ষ, এই মাতৃ অক্ষের সাপেক্ষে মনে করে, এই যে মাতৃ অক্ষের সাপেক্ষে একটা ফুল যেভাবে থাকে তাকে আমি বলবো, তাকে মানে কিভাবে থাকে, তার পুষ্প স্তবক গুলা কিভাবে থাকে, সেটা যে প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় তাকে আমরা বলবো হচ্ছে পুষ্প প্রতীক। এখন দেখো আমরা যদি একটু বইয়ের মধ্যে ভালো করে খেয়াল করি, তাহলে দেখো কি হয়, এই যে এখানে যে আমার চিত্রটা আছে, এটা কিন্তু একটা জবা ফুলের পুষ্প প্রতীক। এখানে জবা ফুলের পুষ্প প্রতীকের মধ্যে খেয়াল করো, এই দেখো মাতৃ অক্ষ বরাবর কিন্তু আমার এই চিত্রটা অঙ্কিত হয়েছে। তাহলে দেখো কি আছে, ফার্স্টে কি আমার উপবৃত্তি আছে, প্রথমে একদম বাইরে উপবৃত্তি, তার ভিতরে হচ্ছে বৃত্তি। দেখো এই যে পরস্পর যে চিহ্নটা, এটা মানে হচ্ছে বৃত্তিগুলা পরস্পর কি সংযুক্ত। এরপর এই যে এগুলা হচ্ছে আমার দলগুলা দেখো কিরকম ভাবে সজ্জিত, দলগুলা আমার টুইস্টেড ভাবে সজ্জিত। তারপর দেখো ভিতরে কি আমার, এগুলো হচ্ছে পুংকেশর, পুংকেশরের মধ্যে কি পুংস্তবক, এগুলা পুংকেশর। তারপরে দেখো গর্ভাশয়, এই যে এগুলো কি গর্ভাশয়টা আমার বহু প্রকোষ্ঠে ভাগ করা। তারপরে এখানে দেখো ভিতরে আমার অমর বিন্যাস দেখা যাচ্ছে, যে অক্ষীয় অমর বিন্যাস, অক্ষীয় অমর বিন্যাস দেখা যাচ্ছে এখানে, এই যে এখানে হচ্ছে অক্ষীয় অমর বিন্যাস। তারপর হচ্ছে আমার পুংস্তবক গুলো এখানে, এই যে এইভাবে আমার একটা পুষ্পস্তবক কাটতে হবে। এইটা হচ্ছে আমার পুষ্প প্রতীকটা সিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, এটা আমার সিকিউর আসবেই, যে আমার জবা ফুলের পুষ্প প্রতীক অঙ্কন করো, অথবা আমাদের প্র্যাকটিক্যাল এটা খুব ইম্পর্টেন্ট। আর দেখো এখন আমরা পড়বো হচ্ছে পয়সিয়া গোত্র, বা আমাদের একবীজপত্রী যে উদ্ভিদ আছে, ওই একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে আলোচনা করব। একবীজপত্রের বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি আছে, ফার্স্টে হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মধ্যে কি থাকে, একবীজপত্রী, বোঝা যাচ্ছে যে তার মধ্যে কি আমার বীজপত্র হচ্ছে একটা বীজপত্র থাকবে, তার কি এখানে বীজপত্র হচ্ছে একটা। আর দেখো এখানে কি বলছে, অস্থানিক মূলগুলো গুচ্ছমূল তন্ত্র গঠন করে। আমরা কিন্তু এই যে গুচ্ছমূল, মেন কথা হচ্ছে এখানে গুচ্ছমূল, গুচ্ছমূলের আমরা কিন্তু যখন মূল পড়েছিলাম তখন কিন্তু দেখছি যে কার কাছে গুচ্ছমূল থাকে। এরপরে কি যখন পাতা শিরা, এখানে আসলে মেইনলি সবগুলা বৈশিষ্ট্য আমাদের পড়া শেষ, যখন আমরা পাতা আলোচনা করছি, মূল আলাদা আলোচনা করছি,
তারপরে আমরা কাণ্ড আলাদা আলোচনা করছি, তখন আস্তে আস্তে সবগুলো বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তাহলে পাতা কি ছিল? পাতা কি ছিল? আমার সমান্তরাল শিরাবিন্যাস ছিল। আর দেখো আমরা পুষ্প সংখ্যা থেকে কি দেখছি যে পুষ্প পত্রের সংখ্যা বা পুংকেশর কয়টা ছিল? 6টা, মানে কি 3-এর গুণিতক। আমরা কিন্তু পড়ছিলাম যে ত্র্যাংশ ফুলকি, তারপর হচ্ছে চতুর্থাংশ ফুলকি, মানে যেখানে আমার গুণিতক আকারে থাকবে 3 বা 3-এর গুণিতক আকারে থাকলে সেটা হচ্ছে কি আমার ত্র্যাংশ ফুল। আমার এখানে 3 বা 3-এর গুণিতক আকারে পুষ্পপত্রগুলো থাকবে। তাহলে পুষ্পগুলো কি ছিল আমার? পুষ্পগুলো ছিল আমার ট্রাইমেরাস, ট্রাইমেরাস পুষ্প বলা যায়। তারপর দেখো এই যে 5 নাম্বার যে বৈশিষ্ট্যটা, এটা হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। এই 5 নাম্বার যেটা, এখানে কি বলছে? বীজপত্রের অবস্থান শীর্ষক এবং ভ্রূণমুকুল পার্শ্বীয়। এখানে আমার বীজপত্রটা কোথায়? শীর্ষে অবস্থান করে, ভ্রূণমুকুল পার্শ্বে অবস্থান করে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, বারবারই আসে। এইভাবে মনে রাখবা, যেহেতু আমার বীজপত্র একটা, সে একক অধিপতি, মানে সে একদম শীর্ষে থাকবে। আমার বীজপত্র শীর্ষে থাকলে তার ভ্রূণমুকুল কি পার্শ্বীয় হবে। আর এখানে কোনো ধরনের গৌণ বৃদ্ধি ঘটবে না। এটা হচ্ছে আমার এই একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এখানে দেখো এই যে এটা হচ্ছে আমার একটা, এই চিত্রটা দিয়েও বলতে পারে যে এটা কোন গোত্রের, সেই গোত্রের পরিচিতি বর্ণনা করো বা সেই গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো। তারপর এটা কি? এইটা উদ্ভিদটা হচ্ছে আমার পোয়েসিয়া গোত্রের বৈশিষ্ট্য। এখানে দেখো এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এখানে দেখো এটা হচ্ছে পত্রফলক। আর এই যে পত্রফলক, দেখো পত্রফলক এরকম বেষ্টন করে আছে কাণ্ডটা। এই যে বেষ্টনকারী অংশটা, এটা হচ্ছে আমার কাণ্ড বেষ্টক বলে, যে এখান থেকে একদম এইভাবে গেছে, কাণ্ড বেষ্টক বলে এটাকে। এই কাণ্ড বেষ্টকে আমরা শীত বলতে পারি। আর এই যে উপর থেকে একটা অংশ চলে গেছে কাণ্ডের, এটাকে বলে আমার লিগিউল। লিগিউল কার বৈশিষ্ট্য? লিগিউল হচ্ছে আমার পোয়েসিয়া গোত্রের বৈশিষ্ট্য। তারপরে যারা আমার ক্লাসটা করেছো আগে আগে কিন্তু আমি স্পাইকলেট পুষ্পপত্র, মানে পুষ্প মঞ্জরি বিন্যাস ভালো করে বুঝিয়েছি। ঠিক তোমার স্পাইকলেট পুষ্প বিন্যাসের একটা ডায়াগ্রাম আঁকতে বলে, বা যখন স্পাইকলেট আমরা বর্ণনা করব তখন কিন্তু আমি ডায়াগ্রাম বর্ণনা করবো। আমরা কিন্তু এগুলো কত ক্লাসে পড়েছি। এখানে দেখো পোয়েসিয়া গোত্রের গুরুত্বপূর্ণ উদ্ভিদ। এই ডাক সিকিউর জন্য আমার খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সিকিউরে আমার আসবে যে পোয়েসিয়া গোত্রের কয়েকটা উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো, অথবা আমার মালবেসি গোত্র আসে। ফার্স্টে দেখো আমার কি আছে? ব্যাম্বুসা বাঁশ। ফার্স্টে যখন এই কোয়েশ্চেনটা আসবে তোমাদের কিভাবে লিখতে হবে সেটা বলি। ফার্স্টে যদি আমার পোয়েসিয়া গোত্রের এরকম বৈশিষ্ট্য চাই বা অর্থনৈতিক গুরুত্ব চাই, তাহলে আমার এই উদ্ভিদগুলো বর্ণনা করার সময় অবশ্যই তার সাথে আমার বৈজ্ঞানিক নাম বর্ণনা করতে হবে। বৈজ্ঞানিক নাম সহজে বর্ণনা করবে সে বেশি মার্কস পাবে। তাহলে দেখো বাঁশ, ব্যাম্বুসা, ব্যাম্বুস। তাহলে এই যে বাঁশের ব্যবহার আমরা কি শিখবো? বাঁশের ব্যবহার আমরা একটু যদি আমরা কল্পনা করি তাহলে বোঝা যায়। আসবাবপত্র তৈরি করতে ব্যবহৃত হয়, বা আমার ঘর তৈরি করতে ব্যবহৃত হয়। এটা কাষ্ঠল, যেহেতু জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। তাহলে এই আমার কিন্তু বাঁশ কিন্তু এক ধরনের ঘাস জাতীয় উদ্ভিদ। কেন বলা হয় বাঁশকে? কারণ ঘাসের মধ্যপর্বটা কি ফাঁকা থাকে। যদি কোনো উদ্ভিদের মধ্যপর্ব ফাঁকা থাকে তাহলে তাকে আমার পয়সের গোত্রে অন্তর্ভুক্ত করা হয়। এখন দেখো আরেকটা কি আছে আমার? অরাইজা সেটিভা। অরাইজা সেটিভা মানে কি? ধান। অরাইজা সেটিভা যে ধান, ধান থেকে কি হয়? চাল হয়, যা আমাদের প্রধান খাদ্য। তারপর এখান থেকে কি চিড়া, মুড়ি, খই তৈরি করা যায়, পায়েস তৈরি করা যায়। তারপর এগুলাকে আমার ধানের থেকে যে অবশিষ্ট অংশ পাওয়া যায় তাকে কি তেল, জ্বালানি, মানে তা থেকে আমাদের জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় ওইটাকে। আবার ধানের যে অবশিষ্ট অংশকে আমাদের হাঁস মুরগির খাবার হিসেবে ইউজ করা যায়। এগুলা কমন সেন্স দিয়ে লিখবা। তারপরে দেখো স্যাখারাম অফিসিনারাম। এখানে দেখো ইক্ষু, স্যাখারাম অফিসিনারাম হচ্ছে ইক্ষু। ইক্ষু মানে কি? ইক্ষু থেকে কি আমার গুড় তৈরি করা যায়, চিনি তৈরি করা যায়। তারপর চিনি তৈরি করা যায়। এখন দেখো চিনিকে একটা শর্করা জাতীয় পদার্থ, ওটাকে ফার্মেন্টেশনের মাধ্যমে আমার অ্যালকোহল তৈরি করা যায়। তার মানে চিনি থেকে আমার অ্যালকোহল, দুটাই আমার ইক্ষু থেকে আসতেছে। আবার আখের ছোবড়া কি? পার্টেক্স তৈরিতে ব্যবহার করা যায়। এই যে আমার মোট হচ্ছে এই 3টা ব্যবহার লিখলে ইকুয়াল হয়ে যাবে। এগুলো কিন্তু এমসিকিউ তে আসে। তারপরে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই 3টা, গম, ভুট্টা আর হচ্ছে জব। এই 3টার বৈজ্ঞানিক নাম আমরা প্রায়শই ভুল করি যে কোনটার কোন বৈজ্ঞানিক নাম। এই 3টা বৈজ্ঞানিক নাম কিন্তু আমাদের এমসিকিউ এর মধ্যে আসে। দেখো গম হচ্ছে টাইটিসাম এস্টিভাম, ভুট্টা হচ্ছে জিয়া মেইস। তুমিও মনে রাখতে পারো যে জিয়া স্যার ভুট্টা চাষ করে। এভাবে মনে রাখবা যে জিয়া স্যার ভুট্টা চাষ করে, তাহলে কি ভুট্টাটা আমার ইজিলি মনে থাকবে। তাহলে হর্ডিয়াম ভালগারি আচ্ছা জব বা বার্লি। দেখো জব বা বার্লি, ভালগারি বার্লি, কথার মধ্যে মিল আছে। আবার দেখো যখন আমি হর্ডিয়াম ভালগারি পড়ি, এই জব থেকে কি তৈরি করা যায়? জব থেকে হরডিম, শব্দ আছে, আবার হরলিক্স, হরলিক্স। তার মানে কি? হর্ডিয়াম থেকে আমার হরলিক্স তার কমপ্লেন তৈরি করা যায়। তাহলে আবার কি আমার এটা কি আমার
আটাও তৈরি করা, জবের আটা কিন্তু আমরা খাই, আটাও প্রস্তুত করা যায়, আবার ছাতু হিসেবে ব্যবহার করা যায়, খাওয়া যায়। এখন ভুট্টা থেকে কি, ভুট্টা থেকে কি তৈরি হয় আমরা সবাই জানি। ভুট্টা থেকে আমার পপকর্ন তৈরি হয়, তারপরে খই তৈরি করা যায়, আবার কি হাঁস মুরগির খাদ্য ব্যবহার হিসেবে ব্যবহার করা যায়। এখন দেখো ভুট্টা থেকে কি আমার কর্নফ্লেক্সও প্রস্তুত করা যায়, কর্নফ্লেক্সও ভুট্টা থেকে তৈরি হয়। আরেকটা ট্রাইসিয়াম, দেখো ট্রাইগম, ট্রাইগম কথা দ্বারা মনে রাখতে পারো যে ট্রাইগম, ট্রাইগম থাকলে এটা হচ্ছে গমের বৈজ্ঞানিক নাম ট্রাইটিসাম এস্টিভাম। ট্রাইটিসাম গম থেকে কি তৈরি করা যায়, আটা, আবার কি আমার সুজি, ময়দা এগুলো তৈরি করতে ব্যবহৃত হয়, আবার কি এগুলা আমার বেকারি শিল্পে ব্যবহৃত হয়, তারপরে গরুর খাদ্য জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। মেইনলি দেখো এখানে যে পরিস্থিতিতে যে এখানে জিনিসগুলো আছে সবগুলো জ্বালানি হিসেবে ইউজ করা যায়। ঘাস যেহেতু উদ্ভিদ, এগুলো যখন আমার শুকিয়ে যায় তখন জ্বালানি হিসেবে ইউজ করা যায়। এরপরে মানে মেইনলি 6-7টা খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে শিখলেই চলে, এগুলো ইউজ করলেই চলে। এরপর আমার লেমন গ্রাস আছে, নল খাকড়া আছে, ঝাড়ু ঘাস আছে। ঘাসগুলো থাকলে আমরা বুঝতে পারি যে এগুলো হচ্ছে আমার পোয়েসিয়া গুটের উদ্ভিদ। এখন দেখো পোয়েসিয়া গুটের আরো কয়েকটা উদ্ভিদ আছে যেগুলো শুধু বাংলা নামগুলো পড়বা, যেমন মুলিবাস, কাউন, কাশফুল, তারপর আমার জোয়ার, বাজরা, চিনা, এগুলো একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করো, মাঝে মাঝে এখান থেকে আনসার দেওয়া যায়। এখন আসি আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। দ্বিবীজপত্রী উদ্ভিদ কি, মালবেসিয়া গুটের আন্ডার হচ্ছে দ্বিবীজপত্রী। দ্বিবীজপত্রী উদ্ভিদের মানে কি আমার দুইটা বীজ থাকবে, এইটার শনাক্তকারী বৈশিষ্ট্য আমার প্র্যাকটিক্যাল প্লাস আমার রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। দুইটা বীজপত্র থাকবে, তারপরে কি আমার এখানে মূলটা কি হয়, প্রধান মূল হয়, যেটা আমরা মূলে পড়ছি। পাতা কিরকম হবে, জালিকাকার শিরা বিন্যাস হবে, মূল পাতা সব শেষ। তারপরে এখন যখন পুষ্প পড়েছি তখন কিরকম হবে, ফুলটা আমার পাঁচের গুণিতক হবে, ফুলের যে স্তবক গুলো থাকবে তা হবে পাঁচের গুণিতক, তার মানে কি আমার প্যান্টামেরাস জাতীয়, প্যান্টামেরাস ফুল। তারপরে এখানে দেখো বীজে বীজপত্রের অবস্থান পার্শ্বীয় এবং ভ্রূণমুকুল শীর্ষ। এইটা দেখো এখানে বীজপত্রটা কিন্তু পার্শ্বীয়, তুমি যদি শুধুমাত্র পোয়েসিয়াটা মনে রাখো তাহলে এই বৈশিষ্ট্যটা তোমার মনে রাখা লাগবে না, ওইটা উল্টাটা হবে হচ্ছে আমার মালবেসি গুচ্ছে অথবা দ্বিবীজপত্রী উদ্ভিদের গুচ্ছে। তারপরে কি এখানে কি আমার দ্বিবীজপত্রী উদ্ভিদের ভাস্কুলার বান্ডেলে কি ক্যাম্বিয়াম থাকবে, ক্যাম্বিয়াম থেকে মেনলি আমাদের গৌণ বৃদ্ধিটা হয়। এর জন্য গৌণ বৃদ্ধি তখনই হবে যখন আমাদের কাণ্ডে ক্যাম্বিয়াম থাকে। এখন দেখো মালবেসি গুচ্ছের বৈশিষ্ট্যগুলো কিন্তু ঠিক দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে যা পড়ছি তাই। উদ্ভিদের কচি অংশ রুমসা মিউসিলেট যুক্ত, মানে একটু পিচ্ছিল অংশ থাকে, যখন একটা জবা ফুলের একটু বোটা ছিঁড়বা তখন একটা পিচ্ছিল অংশ বের হয়। তারপরে কি আমার পাতায় মুক্ত বা শুভপত্র বিদ্যমান, মানে পাতার মধ্যে মুক্ত বা শুভপত্র যখন আমরা পাতা পড়ছি তখনও কিন্তু দেখছি। আর কি আমার পুষ্পটা একক, মানে এক পুষ্প কি পড়ছিলাম আমরা, সাইমোসের উদাহরণে পড়ছিলাম হচ্ছে জবা। তার মানে কি এখানে পুষ্পটা একক থাকে আর উপবৃত্তি যুক্ত থাকে, দলমন্ডল কিরকম থাকে টুইস্টেড, এটাও পড়ছি। তারপর হচ্ছে পুংকেশর কি অসংখ্য একগুচ্ছ, আর কি দললগ্ন থাকে। তারপরে কি পড়ছিলাম আমরা, এখানে আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখছিলাম যে মালবেসি গুত্র বা জবা ফুল, মালবেসি গুত্রের ফুলের মধ্যে কি ফার্স্টে আসে কোন উদ্ভিদটা আমার জবা, যে পরাগধানী কি আমার এক প্রকোষ্ঠী, পরাগধানী কি এক প্রকোষ্ঠী থাকে, আর হচ্ছে বৃক্ষাকার। যখন আমরা পুষ্প সংকেত পড়ছিলাম তখন দেখছিলাম কি, যখন পুষ্প সংকেত দেখছিলাম তখন দেখছিলাম গর্ভাশয়টা কিরকম ছিল, অধিগর্ভ গর্ভাশয় ছিল। তাহলে কি পরাগধানী আর এখানে পরাগধানী বলছে কি এক প্রকোষ্ঠী, এই দুইটা হচ্ছে মালবেসি গুত্রের জন্য খুব ইম্পর্টেন্ট। যে এখানে আমার কি বলছে যে অধিগর্ভ গর্ভাশয় থাকে আর পরাগধানী হচ্ছে এক প্রকোষ্ঠী আর হচ্ছে বৃক্ষাকার। কথা দেখো যখন আমরা পরাগধানী গুলো বৈশিষ্ট্যগুলো কিন্তু পড়ছিলাম যে প্রকারভেদে, তখনও কিন্তু এটা ছিল। আর দেখো এটা কি এক কোষী নয়, মানে এক প্রকোষ্ঠী বলতে একটা প্রকোষ্ঠে থাকে, এক কোষী কিন্তু বোঝায় না। আর দেখো কি বলছে পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত, এখানে পরাগরেণু কিরকম থাকে, বৃহৎ থাকবে, কণ্টকিত থাকবে। আর অমরা বিনাশ একজাই, ফল কি ক্যাপসুলার বেরি। এই যে আমার এখানে যে চিত্রগুলো আছে, এখানে যে চিত্রগুলা এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যা শুধু চিত্র, যে কোনো একটা চিত্র দিয়ে বলবে যেটা কোন গোত্রের বৈশিষ্ট্য সেটা বর্ণনা করো, অথবা আমার এমসিকিউর মধ্যে আসবে। দেখো কণ্টকিত পরাগরেণু, তারপরে আমার অক্ষীয় অমরা বিন্যাস, তারপর বৃক্ষাকার পরাগধানী। এই দেখো উপপত্র পার্শ্ব মুক্ত উপপত্র যুক্ত আমার জালিকাকার শিরাবিন্যাস যুক্ত পাতা। এই দেখো এই হচ্ছে আমার কি একগুচ্ছ পুংকেশর এবং গর্ভধারণে ঘিরে পুংতলা নালিকা। এই দেখো একগুচ্ছ পুংকেশর, এই যে একগুচ্ছ পুংকেশর। তারপরে কি আমার এই যে এটা আমার গর্ভাশয়। এরপরে কি এটা হচ্ছে আমার একটা জবা ফুল, আর এটা হচ্ছে তার পুষ্প প্রতীক। এটা হচ্ছে আমার পুরা মালবেসি গুত্র উদ্ভিদের বৈশিষ্ট্য। এখানে দেখো মালবেসি গুত্রের অর্থনৈতিক গুরুত্ব, এটা কিন্তু আমার সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা আমার সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। মালবেসি গুত্রের প্রথমে আসবে কি আমার জবা,
সেম পয়েসি গোত্রের মতো বৈজ্ঞানিক নাম সহ লিখবা, হিবিস্কাস রোজা সাইনেন্সিস। অর্থনৈতিক গুরুত্ব কি? জবা ফুল কি হিসেবে ব্যবহার করা যায়? জবা ফুল কিন্তু তেল তৈরিতে ব্যবহৃত হয়। আবার কি জবা ফুল পূজার ক্ষেত্রেও কিন্তু ইউজ করে। তারপরে জবা ফুলের যেটা খুব সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার আমাশয় আর অর্শরোগে ব্যবহৃত হয়। আমাশয় অর্শরোগে জবা ব্যবহৃত হয়। তারপরে দেখো ঢেঁড়স, ঢেঁড়স কি আমার অ্যামিলমস্কাস স্কুল্যান্টাস। এই যে ঢেঁড়সটা, ঢেঁড়স উদ্ভিদের সবচেয়ে ব্যবহার মানে যেটা বেশি আসে সেটা হচ্ছে বহুমূত্র রোগের উপকারে আসে, বহুমূত্র রোগে ব্যবহৃত হয় ঢেঁড়স। এরপর কি ঢেঁড়সের মধ্যে আমার লৌহ থাকে যেটা আমার শারীরিক দুর্বলতা কাটিয়ে তোলে, মানে মেনলি কি সবজি হিসাবে খাওয়া যায়। তারপরে কি কার্পাস তুলা, গসিপিয়াম হার্বাসিয়াম। এই যে কার্পাস তুলা, কার্পাস তুলা কি? তুলা থেকে কি তৈরি করা হয়? সুতা। সুতা থেকে কি তৈরি করা হয়? কাপড়। তাহলে আবার কি এই যে তুলাকে আমাদের চিকিৎসা বিজ্ঞানে ইউজ করা যায়, যখন কোনো ক্ষতস্থানে গিয়ে আমার পরিষ্কার করতে ইউজ করা হয়। তারপরে কি আমার একটা আছে আমার ক্যানাফ। ক্যানাফ মানে কি? ক্যানাফ হচ্ছে এক ধরনের মানে পাঁচ জাতীয় আঁশের মতো একটা অংশ পাওয়া যায় ক্যানাফ থেকে। এটা কি আমার হিবিস্কাস ক্যানাবিনাস। এই যে এখান থেকে কি তৈরি করা যায়? যেহেতু পাটের মতো, তাহলে এখান থেকে দড়ি, ব্যাগ, বস্তা তৈরি করা যায়। মেস্তা বা চুকর, এটা একটা তুলার মতো, মানে আমাদের এটা হচ্ছে এখান থেকে চট দড়ি তৈরি করা যায়। তারপরে কি আমার স্থলপদ্ম মরিচ ফুল ইন্ডিয়ান টিউলিপ। ইন্ডিয়ান টিউলিপটা কিরকম? এটাকে আমার পোর্সিয়া ট্রি বলা হয়। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে পোর্সিয়া ট্রি কোন উদ্ভিদের মানে কোন উদ্ভিদকে বলা হয় বা কোন গোত্রের বৈশিষ্ট্য কোন গোত্রের মধ্যে আছে, এটাও কিন্তু আমার কোয়েশ্চেনে আসে যে পোর্সিয়া ট্রি কি। আর দেখো মালবেসি গোত্রের মধ্যে কিন্তু কিছু কিছু উদ্ভিদের নাম আছে। যদি তুমি পোয়েসিয়াটা মনে রাখো তাহলে মালবেসি গুলো মনে রাখার দরকার নেই। তাহলে এইভাবে তুমি পরীক্ষায় সবগুলা আনসার করতে পারবে। মেনলি কথা হচ্ছে তোমার কোয়েশ্চেনে আসবে এই অধ্যায় থেকে একদম যদি সামারি বলি যে কি কি সিকিউর মধ্যে আসবে। সিকিউর মধ্যে আসবে হচ্ছে মেনলি আমার ফার্স্টে নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য আসে, তারপরে আমার আসে হচ্ছে সাইকাসের বৈশিষ্ট্য অথবা সাইকাসের যৌন জননটা আসে বেশি, অথবা আমার আসবে হচ্ছে আবৃতবীজ উদ্ভিদ আর নগ্নবীজ উদ্ভিদের মধ্যে পার্থক্য আসবে। এরপরে আসতে পারে আমার বিভিন্ন যে অস্থানিক মূল কাকে বলে, তারপরে আমার কি বলে বাল্ব কাকে বলে, কোনটা উদাহরণ, এরকম ছোট ছোট ক নাম্বারে কোশ্চেন আসবে। আর হচ্ছে মালবেসি গোত্রের বৈশিষ্ট্য, পয়েসি গোত্রের বৈশিষ্ট্য, আর মালবেসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব, পয়েসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব। এগুলো হচ্ছে এই অধ্যায়ের সব মাস্ট বি কোশ্চেন, যেগুলো বারবার ঘুরে আসে। আর হচ্ছে আমার পুষ্প প্রতীক ডাকতে হবে ভালো করে, এগুলো আমার প্রায় সময় আসবে। আর এমসিকিউ এর জন্য ছোট ছোট যে উদাহরণগুলো আছে বারবার আমার মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। আর একদম প্রত্যেকটা সংজ্ঞা খুব ভালোভাবে শিখতে হবে। প্রত্যেকটা সংজ্ঞা থেকে আমার ক নাম্বারে কোশ্চেন আসে। তো এইভাবে আমাদের নগ্নবীজ অধ্যায়টা আজকে শেষ হলো। কারো যদি কোনো এই চ্যাপ্টার সম্বন্ধে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আসসালামু আলাইকুম।